আচ্ছা বন্ধুরা নমস্কার। তো আপনারা আগের দিনের যে ক্লাসটা দেখেছিলেন সেই ক্লাসের মধ্যে আপনারা দেখতে পেয়েছিলেন যে আমাদের অ্যাসেট আমাদের বিজনেসে হচ্ছে 4 রকমের হিসাব দেখা যায়। সেটা হচ্ছে যে একটা অ্যাসেটস অ্যাকাউন্ট, একটা এক্সপেন্সেস অ্যাকাউন্ট, একটা লাইবিলিটিস অ্যাকাউন্ট আর একটা ইনকামের অ্যাকাউন্ট। এই অ্যাসেটস অ্যাকাউন্ট ইনক্রিজ যদি হয় তাহলে তার সাইন হবে ডেবিট, এক্সপেন্সেস অ্যাকাউন্ট ইনক্রিজ হলে পরেও হবে ডেবিট, অ্যাসেট ডিক্রিজ করলে পরে হবে ক্রেডিট, এক্সপেন্সেসও ডিক্রিজ করলে পরে হবে ক্রেডিট। এই দুটোর একদম অপোজিট বা বিপরীত সাইন হবে লায়াবিলিটিস অ্যান্ড ইনকামের জন্য। তো আজকে আমরা জানবো যে এই অ্যাসেট যেগুলো আছে, এক্সপেন্সেস যেগুলো আছে, এগুলোর মধ্যে মানে কোন কোন আইটেমগুলো বা কোন কোন হিসাব খাতাগুলো এর মধ্যে ঢুকে আছে সেগুলো আমরা একটু জানার চেষ্টা করব। আমাদের কাছে যে एसेट्स बिजनेसेर যে সম্পত্তির হিসাব আছে, जो भी संपत्ति का हिसाब होता है उसका उनमें से 3 टाइप का एसेट्स का हिसाब होता है। तो एसेट्स एसेट्स का জেনারেলি या সাধারণ रूप से 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে ফিক্সড অ্যাসেটস, সেকেন্ড কারেন্ট অ্যাসেট, থার্ড लिक्विड एसेट। तो एसेट्स का 3 टाइप हो सकता है, फिक्स्ड एसेट्स, কারেন্ট অ্যাসেটস এন্ড লিকুইড অ্যাসেট। মানে স্থায়ী সম্পত্তি, চলতি সম্পত্তি, তরল সম্পত্তি। ফিক্সড অ্যাসেটস এর কি উদাহরণ হতে পারে? ফিক্সড অ্যাসেটস এর উদাহরণ ল্যান্ড, বিল্ডিং, প্ল্যান্ট, মেশিনারি, ইটিসি। কারেন্ট অ্যাসেটের যে ভাগ আছে সেই কারেন্ট অ্যাসেটের মধ্যে আমরা পেতে পারি ডেটর্স, बिल रिसीवेबल, स्टॉक, ইটিসি। লিকুইড অ্যাসেটে সাধারণত দু টাইপের হয়। কি? একটা হচ্ছে ক্যাশ, ক্যাশ ইন হ্যান্ড, और একটা कैश एट बैंक। तो हम लोग देख सकते हैं एसेट्स का 3 टाइप है, फिक्स्ड एसेट्स, करेंट एसेट, लिक्विड एसेट। तो इनमें से हर चीज के बारे में हम लोग को थोड़ा बहुत तो इंफॉर्मेशन है। लैंड के बारे में हम लोग को जानकारी है, बिल्डिंग, प्लान एंड मशीनरी के हिसाब से हम लोग को जानकारी है। लेकिन यहाँ पे डेटर्स है কারেন্ট অ্যাসেটস के अंडर में। ডেটর্স এর মধ্যে ডেটর্স কি আছে, বিল রিসিভেবল কি, সেগুলো সম্পর্কে কিছুটা জানার দরকার আছে। ডেটর্স যেটা হয়, ডেটর্স হচ্ছে বিজনেস যখন ধারে কোনো জিনিস কারো কাছে বিক্রি করে। ধারে কোনো জিনিস বিক্রি যদি করে তাহলে যার কাছে বিক্রি করা হবে সেটা একজন ব্যক্তি হতে পারে, কোম্পানি হতে পারে বা কোনো ফার্ম হতে পারে। তাহলে ধারে বিক্রি করার ফলে তার কাছ থেকে আমরা মানে কি করব না, হচ্ছে টাকা পাবো। আমাদের বিজনেস ওই লোকটির কাছ থেকে বা ওই ফার্মের কাছ থেকে বা কোম্পানির কাছ থেকে টাকা পাবে। টাকা যেহেতু পাবে তার জন্য তাকে বলা হয় হচ্ছে ডেটর্স। যার কাছ থেকে পাবে সেটা হয়ে যাচ্ছে ডেটর্স। তার জন্য এটাকে কি করা হচ্ছে না, কারেন্ট অ্যাসেটসের আন্ডারে আনা হচ্ছে। একই রকমভাবে বিল রিসিভেবলের একটা মানে অনেক বড় ডিসকাশন আছে, সেটা ইন ফিউচারে আলাদা ভিডিও করে আপনাদেরকে আমি জানাবো।
তবু মানে কিছুটা বলে রাখি, বিল রিসিভেবল ওই একই রকমভাবে ধারে বিক্রি করার ফলে যেটা রিটেন ডকুমেন্টস হিসাবে দেওয়া হয় তাকে বলা হয় বিল রিসিভেবল। আমরা সাধারণত যে কোনো জায়গায় গেলে পরে বিল চাই, বিল দেওয়ার কথা বলি, সেটাকে যখন আমরা অ্যাকাউন্টিং হিসাবে নিয়ে আসবো তখন সেটাকে বলা হয় বিল রিসিভেবল। আর ক্যাশ ইন হ্যান্ড তো আমরা জানি যে আমাদের বিজনেসের কাছে ক্যাশ কত আছে, আর ক্যাশ অ্যাট ব্যাংক মানে ব্যাংকে টাকা কত আছে, সেই হিসাবে এটাকে বলা হয়েছে। একই রকমভাবে আমাদের হচ্ছে এক্সপেন্সেসেরও ভাগ আছে, খরচেরও মানে ভাগ আছে। সেই ভাগগুলো কি কি সেটা দেখে নিই। এক্সপেন্সেস যেটা হবে বা খরচ যেটা হবে, সেই এক্সপেন্সেসেরও ভাগ আছে। কি ভাগ আছে? ডাইরেক্ট এক্সপেন্সেস, আর একটা ইনডাইরেক্ট এক্সপেন্সেস। डायरेक्ट एक्सपेंसेस কোনগুলো? डायरेक्ट एक्सपेंसेस হচ্ছে যেই খরচগুলো जो भी खर्चा बिजनेस के प्रोडक्शन के साथ डायरेक्टली जुड़ा हुआ रहता है उसे डायरेक्ट एक्सपेंसेस कहलाता है। और इनडायरेक्ट क्या? इनडायरेक्ट हो गया जो एक्सपेंसेस बिजनेस के क्या ना प्रोडक्शन के साथ जुड़ा हुआ नहीं है लेकिन बिजनेस के दूसरे काम के साथ जुड़ा हुआ है, उसे इनडायरेक्ट एक्सपेंसेस कहते हैं। तो डायरेक्ट एक्सपेंसेस का एग्जांपल क्या है? डायरेक्ट एक्सपेंसेस का एग्जांपल है परचेज, वेजेस, कैरेज इनवर्ड, इटीसी। और इनडायरेक्ट एक्सपेंसेस में क्या क्या आता है? जैसे सैलरी, इंश्योरेंस पेड, इंटरेस्ट पेड, कमीशन पेड, ये सारा इनडायरेक्ट एक्सपेंसेस के अंडर में आता है। और भी है बहुत सारा नाम। तो इस हिसाब से हम लोग को डायरेक्ट एक्सपेंसेस क्या क्या होता है, इनडायरेक्ट एक्सपेंसेस क्या क्या होता है, মানে ডাইরেক্ট এক্সপেন্সেস কি হয়, ইনডাইরেক্ট এক্সপেন্সেস কি হয়, সেগুলো আমাদেরকে জানতে হবে। এগুলো যতক্ষণ আমরা জানতে পারবো যে কী কী ধরনের খরচ হচ্ছে, কী কী ধরনের ইনকাম হচ্ছে, অ্যাসেটসগুলো কোনগুলোকে বলা হয়, সেগুলো যদি যতক্ষণ না জানতে পারবো আমরা ততক্ষণ পর্যন্ত পরবর্তী স্টেপ যেটা আছে মানে জার্নাল, সেই স্টেপের মধ্যে আমরা যেতে পারবো না। তাহলে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই কী কী আইটেম বা কোন কোন ভাগগুলো কিসের সঙ্গে মানে রিলেটেড সেগুলো আগে খুব ভালো করে জানার চেষ্টা করবেন। এবার আসি আমরা ইনকামের দিকে। ইনকাম এক্সপেন্সেস হয়ে গেল, এবার ইনকামেরও একই রকমভাবে দু রকম টাইপের ইনকাম আমরা সাধারণত দেখতে পাই। একটা হচ্ছে ডাইরেক্ট ইনকাম, ইনকামেরও দুটো পার্ট আছে। ইনকামের মধ্যেও একটা ডাইরেক্ট ইনকাম কোনগুলো? যেগুলো যেই বিজনেসটা করছি সেই বিজনেসের সঙ্গে সম্পর্কযুক্ত যে কোনো কাজ যেটা করা হচ্ছে বিজনেসের মাধ্যমে সেটাকে বলা হচ্ছে ডাইরেক্ট ইনকাম। বিক্রি করে যা ইনকাম হচ্ছে মানে বিজনেসটার আসল যেই কাজটা সেই কাজের সঙ্গে সম্পর্কযুক্ত যে কোনো লেনদেনের ফলে বিজনেসের যা ইনকাম হয় সেটা হচ্ছে ডাইরেক্ট ইনকাম। আর ইনডাইরেক্ট ইনকাম হচ্ছে বিজনেসের এমন ইনকাম যে ইনকামটা বিজনেসের যে ধরনের বিজনেস তার সঙ্গে সম্পর্কযুক্ত নয়, অন্য কোনো দিক থেকে ইনকামটা বিজনেসে হয়েছে, সেটাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট ইনকাম। তো ডাইরেক্ট ইনকামের মধ্যে কি আসে? ডাইরেক্ট ইনকামের মধ্যে সাধারণত সেল আসে। सेल মানে বিক্রি করে যে টাকাটা পাওয়া যাচ্ছে। দ্যাট মিন্স जो भी
इनकम हो रहा है जो कि बिजनेस के साथ सीधा जुड़ा हुआ या संपर्कित कोई काम है जिससे बिजनेस का इनकम हो रहा है, उसी को डायरेक्ट इनकम कह लेते हैं। और इनडायरेक्ट इनकम हो गया जो बिजनेस का जो काम है उस काम को छोड़ के दूसरे टाइप का कोई भी काम करते हुए बिजनेस में जो इनकम होता है उसे इनडायरेक्ट इनकम कहते हैं। जैसे इंटरेस्ट रिसीव, जैसे कमीशन रिसीव, तो ये हो गया इनडायरेक्ट इनकम का एग्जाम्पल। ठीक है, तो ऐसे ही और भी सारा है, इनमें से हम क्या थोड़ा बहुत ही दिखाए हैं। तो आप लोग को जो जानकारी करना है मतलब আপনাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ইনকামের কি ভাগগুলো আছে, ডাইরেক্ট ইনকাম, ইনডাইরেক্ট ইনকাম, তাদের মধ্যে কি পড়ছে, সেলস আছে, সেখানে আবার ক্লোজিং স্টকও আছে, ক্লোজিং স্টক মানে যেই জিনিসটা এখনো বিক্রি হয়নি, ইন ফিউচারে বিক্রি হবে, আজকের মতো বা একটা ফিনান্সিয়াল ইয়ারে আমার শেষ ডেট পর্যন্ত যে জিনিসপত্র আমার কাছে থেকে গেল সেটাকে বলা হচ্ছে क्लोजिंग स्टॉक। मतलब जो सामान हम लोग बेच नहीं सके वो हो गया मेरा क्लोजिंग स्टॉक। तो ये सब पहले हम लोग को जानकारी ले लेना चाहिए। ये हो गया इनकम का पार्ट, और भी है हम लोग बाद में बता रहेंगे और आप लोग को ये जानकारी लेना है। इसके बाद में है लायबिलिटीज। আগের দিন বলেছিলাম লায়বিলিটিস যেটা আছে সেটা কিভাবে হয়, সেটা হয় সাধারণত বিজনেসের কাছ থেকে, মানে কোনো থার্ড পার্টি যদি কোনো জিনিস পায়, সেটা ব্যাংক লোন হতে পারে, बिजनेस कारो काछ থেকে ধারে জিনিস কিনেছিল টাকা দিতে হবে, दैट मीन्स जिसमें हम लोग को कोई रिस्पॉन्सिबिलिटी आ जाता है, जिस काम के द्वारा कोई रिस्पॉन्सिबिलिटी आ जाता है उसी को कहते हैं लायबिलिटीज। इस लायबिलिटीज का भी दो पार्ट है, एक है फिक्स्ड लायबिलिटीज या लॉन्ग टर्म लायबिलिटीज, दूसरा करेंट लायबिलिटीज और शॉर्ट टर्म लायबिलिटीज। दो टाइप का लायबिलिटीज हम लोग देख सकते हैं। तो जनरली फिक्स लायबिलिटीज और लॉन्ग टर्म जो है लायबिलिटीज, उनमें क्या क्या आता है, बैंक लोन विथ इंटरेस्ट के साथ जुड़ा हुआ जो भी बैंक लोन हो जाएगा वो हो जाएगा हम लोग का फिक्स लायबिलिटीज। ডিবেঞ্চার মানে হচ্ছে ঋণপত্র, মানে পাবলিকের কাছ থেকে যখন কোনো কোম্পানি ডাইরেক্টলি মানে টাকা ধার নেয় তখন সেটা মানে যেই ডকুমেন্টসের মাধ্যমে নেয় তার নাম হচ্ছে ডিবেঞ্চার। এটা হচ্ছে আমার কি वन काइंड ऑफ पब्लिक लोन, इसको भी हम लोग लोन के हिसाब से आते हैं मानते हैं। इसका भी इंटरेस्ट का हिसाब होता है। एक और दूसरा क्या है ना, करेंट और शॉर्ट टर्म लायबिलिटीज। इसमें क्या आता है, इसमें आता है क्रेडिटर्स। क्या है क्रेडिटर्स मतलब जिससे हम लोग उधार में सामान लिए हैं, मतलब हम लोग का बिजनेस, हमारे बिजनेस ধারে কারো কাছ থেকে যদি কোনো জিনিস কেনে তাহলে যার কাছ থেকে কেনা হলো সেটা একজন থার্ড পার্টি, একজন পার্সোনাল হতে পারে, একটা কোম্পানি হতে পারে, একটা ফার্ম হতে পারে, তাহলে তার নাম হয়ে যাবে ক্রেডিটর্স। মানে ক্রেডিটর্স আলাদা কিছু জিনিস নয়, ক্রেডিটর্স এবং ডেটর্স একদম অপোজিট সোর্স হিসাবে কাজ হয়। ডেটর্স হচ্ছে
ধারে জিনিস কাউকে যদি বিক্রি করি থার্ড পার্টির কাছে, সেটা ইন্ডিভিজুয়াল পার্সনের হতে পারে বা কোনো ফার্ম হতে পারে বা কোনো কোম্পানি হতে পারে, যার কাছে ধারে জিনিস বিক্রি করলাম তার নাম ডেটর্স, ওর কাছ থেকে আমরা টাকা পাবো, उनसे हम लोग रुपया पाएंगे। और ক্রেডিটর মানে হয়ে গেল মানে যার কাছ থেকে আমরা জিনিস ধারে किनेছি, जिससे हम लोग सामान उधार में खरीदे हैं, उसको देना पड़ेगा, रुपया बाद में देना पड़ेगा, इसलिए ये हो गया शॉर्ट टर्म लायबिलिटीज। ठीक है, और भी है आउटस्टैंडिंग एक्सपेंसेस है, आउटस्टैंडिंग एक्सपेंसेस को भी करेंट लायबिलिटीज या शॉर्ट टर्म लायबिलिटीज के हिसाब से माना जाता है। क्या है आउटस्टैंडिंग एक्सपेंसेस? ऐसा खर्चा এমন একটা খরচ যেই খরচটা আমার করার কথা ছিল আমার বিজনেসের, কিন্তু এখনো হয়নি, দিতে হবে টাকাটা, কাজ হয়ে গেছে। ধরে নিচ্ছি কোনো লেবার আমার কাছে কাজ করেছে, আমাদের বিজনেসের রেসপেক্টে কোনো কাজ করেছে, বাট এখনো ওকে টাকা পেমেন্ট করা হয়নি, তাহলে সেটাকে বলা হচ্ছে आउटस्टैंडिंग एक्सपेंसेस, जो कि करेंट लायबिलिटीज के अंडर में यानी शॉर्ट टर्म लायबिलिटीज के हिसाब से माना जाता है। तो आप लोग को ये जानकारी लेना सबसे ज़रूरी हो गया, क्या जो भी हम लोग का हिसाब किताब है बिजनेस का, उसके अंडर में क्या क्या आता है, जैसे एसेट्स का कितना भाग है, उनमें से क्या क्या आता है, उसके बाद एक्सपेंसेस का क्या भाग है, उनमें क्या क्या आता है, इनकामेर मध्य की आछे डायरेक्ट इनकाम, इनडायरेक्ट इनकाम, लायबिलिटीज का पार्ट क्या क्या है, ওর মধ্যে কি আসছে, এগুলো সব কিছু আপনাদেরকে আগে জানতে হবে। এগুলো জেনে গেলে পরেই আমরা পরবর্তী স্টেপ যেটা আছে সেটা করতে পারবো। কি আছে পরবর্তী স্টেপে? এরপরে বিজনেসের কি কি ট্রানজ্যাকশনগুলো হয়, মানে লেনদেন। এবার লেনদেন বলতে কি বুঝি? লেনদেন বলতে আমরা বুঝি এমন একটা ঘটনা যেই ঘটনাতে আমরা অর্থের মাপকাঠিতে মানে পরিমাপ করতে পারবো, मतलब ऐसा एक घटना है जिसको हम लोग मानी के